আমি যাব না। আদিত্য বলল। তাহলে কি রুমে খাবে? না, আমি রুমেও খাবো না, কেন? কারণ আমি ভাত খাবো না। আদিত্য ভ্রু কুঁচকে বলল। কেন ভাত খাবে না কেন? দেখো নূর শোনা, রাতে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে তুমি। আমি কি বলেছি নাকি আমি খাবো না? আমি বলেছি আমি ভাত খাবো না। তাহলে কি খাবে? আমি পিৎজা খাবো, ইয়ামি ইয়ামি চিজ পিৎজা। প্লিজ হিরো, পিৎজা এনে দাও। আদিত্য একটু হেসে বলল। ওকে ওকে, আমার অ্যাঞ্জেলটা যখন পিৎজা খাওয়ার ইচ্ছে হয়েছে তাহলে তো পিৎজা আনতেই হবে। একটু বসো, আমি এখন অর্ডার করছি। কথাটা বলে আদিত্য ফোন বের করে অনলাইনে পিৎজা অর্ডার করতে লাগলো। নূর সেটা দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। তুমি ফোনে কি করছো? আদিত্য একটু দুষ্টুমি করে বলল। আমার ফোনে না জাদু আছে, এক টিপলে 20 মিনিটের ভেতর তোমার পিৎজা চলে আসবে। নূর বিস্ময় নিয়ে বলল। সত্যি? হ্যাঁ অবশ্যই। নূর আদিত্যের গা ঘেঁষে বসে বলল। আমাকেও একটু শেখাও না হিরো, আমিও করব এই জাদু। প্লিজ প্লিজ প্লিজ। আদিত্য মুচকি হেসে বলল। আচ্ছা ঠিক আছে, আসো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তারপর আদিত্য নূরকে শিখিয়ে দিল কিভাবে খাবার অর্ডার করতে হয়। নূর এক্সাইটেড হয়ে বলল। তাহলে আজকে আমি অর্ডার করি। আচ্ছা ঠিক আছে করো। নূর খুশি মনে পিৎজা অর্ডার করতে বসে গেল। নূরকে অর্ডার করতে দেখে আদিত্য একটু ওয়াশরুমে গেল। 5 মিনিট পর আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে নূরকে বলল। অর্ডার করেছো পিৎজা? নূর ঘাড় ফিরিয়ে করে বলল। হ্যাঁ, করে দিয়েছি। গুড, তাহলে এখন ওয়েট করো, একটু পরেই দেখবে জাদুর মতো তোমার পিৎজা চলে আসবে। 20 মিনিট পরে বাসার কলিং বেল বেজে উঠল। আদিত্য বলে উঠল। দেখেছো তোর পিৎজা চলে এসছে? নূর উৎসাহ নিয়ে বলল। সত্যি? হ্যাঁ সত্যি, চলো নিচে যাই। কথাটা বলে আদিত্য নূরের হাত ধরে নিচে আসার জন্য বের হলো। তবে নিচে আসতে আদিত্যের চোখ চড়ক গাছ হয়ে গেল। ফ্লোরে থাকা বিশাল খাবারের প্যাকেটের ঢের দেখে আদিত্য সার্ভেন্টদের দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো। এসব কি? সার্ভেন্টরা বলল। আমরা জানি না স্যার, এই লোকটা নিয়ে এসেছে এসব। ডেলিভারি বয়কে দেখিয়ে কথাটা বলল। আদিত্য এবার ডেলিভারি বয়ের দিকে তাকিয়ে বলল। এসব কি ভাই, রেস্টুরেন্টের সব খাবার আমার পাশে কেন এনেছেন? ডেলিভারি বয় বলে উঠল। স্যার, আপনাদের অর্ডার মতো তো নিয়ে এসেছি। আপনারা তো এইসব অর্ডার করেছেন। আদিত্য ভ্রু কুঁচকে বলল। হোয়াট, এত খাবার আমরা কেন অর্ডার করতে যাবো? আমাদের শুধু পিৎজা অর্ডার করেছে। না না স্যার, আপনাদের এইখান থেকে অর্ডার এসেছে, এই যে দেখুন। ডেলিভারি বয়টা আদিত্যকে ফোনে ওদের করা অর্ডারগুলো দেখালো। আদিত্য এবার নূরের দিকে তাকালো। নূর এখনো বিস্ময় নিয়ে খাবারগুলোর দিকে তাকিয়ে আছে। আসলে ওর বিশ্বাসই হচ্ছে না যে ও সত্যি সত্যি জাদু করে ফেলেছে। তখন ফোনে যা যা ভালো লেগেছিল সব কিছুই অর্ডার করে দিয়েছিল, এটা দেখার জন্য যে সত্যি জাদু হয় কিনা। আদিত্য একটু কাঁধে হালকা ঝাঁকি দিয়ে বলল। নূর, তুমি কি এগুলো সব অর্ডার করেছো? নূর মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ, আমি এইসবগুলো অর্ডার করেছি। আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে সত্যি সত্যি সব খাবার আসে কিনা। আদিত্যর মাথায় হাত। এই মেয়েটার সাথে মজা নিতে গিয়ে এখন নিজেই ফেসে গেল আদিত্য। কি আর করার, অগত্যা ডেলিভারি বয়কে সব খাবারের বিল দিয়ে তাকে বিদায় করলো। তারপর নূরের দিকে তাকিয়ে বলল। তা রানী সাহেবা, এত খাবার যে অর্ডার করলেন, এত খাবার খাবে কে শুনি? আমরা দুজন তো সারা মাস কেউই খাবার শেষ করতে পারবো না। নূর বলে উঠল। কেন শুধু আমরা দুজন খাবো কেন? আমরা কি শুধু দুজন থাকি নাকি এই বাড়িতে? আমাদের তো অনেক বড় পরিবার। আমরা আছি, মিনু আন্টি, আরও তারপর গার্ডসরা আছে, ওরাও তো আমাদের পরিবার। আমরা সবাই মিলে একসাথে খাবো, অনেক মজা হবে। কথাটা বলে নূর হাতে তালি বাজালো। আদিত্য অবাক চোখে নূরের দিকে তাকিয়ে রইল। মেয়েটা সরল মনে কত বড় একটা কথা বলে ফেললো, যেটা হয়তো আমাদের মধ্যে বিধান লোকেরা কখনো ভাবি না। আমরা তো শুধু মা বাবা ভাই বোন স্ত্রীর সন্তানকে নিজের পরিবার ভাবি, কিন্তু নূর বাসার কাজের লোক গার্ডস তাদেরও নিজের পরিবার মনে করে। আমার বউটা সত্যি একটা অ্যাঞ্জেল, তার মনটাও তেমন পবিত্র। আদিত্যের ভাবনার মাঝে নূর ডাক দিয়ে বলল। এই হিরো, দেবর আর ননদকেও একটু আসতে বলো না, আর ভাইয়াকেও আসতে বলো। আদিত্য মুচকি হেসে বলল। ঠিক আছে। আদিত্য ফোন করে আবিরের নম্বরে ফোন দিল। আবির ফোন রিসিভ করলে আদিত্য বলে উঠল। ফটোফট আমার বাসায় চলে আয়। কেন?
তোর ভাবি কাঙ্গালি ভোজের আয়োজন করেছে, ফ্রিতে আনলিমিটেড খাবার খেতে চাইলে চলে, অফার সীমিত সময়ের জন্য। আরে কি বলো ভাইয়া, ফ্রি খাবার পাবো আর আমি আসবো না? বাঙালি মাংনা আলকাতরা ছাড়ে না, আর আমি খাবার কিভাবে ছাড়বো? তুমি 2 মিনিট দেরি করো, আমি সুপারম্যান হয়ে আসছি। ওই সুপারম্যান আসার সময় আয়াতকেও পিঠে করে নিয়ে আসিস, তোর ভাবি ওকে আসতে বলেছে। ওকে ভাই, আমরা এখনই আসছি। আবিরের সাথে কথা বলা শেষে আদিত্য বিহানকেও ফোন করে আসতে বলল। আদিত্য বাসার ড্রয়িং রুমের ফ্লোরে সবাই গোল হয়ে বসেছে খাবারের জন্য। এটাও নূরের আইডিয়া, সবাই মিলে একসাথে নিচে বসে খাবে। আদিত্যরা সহ বাসার সব সার্ভেন্টস আর গার্ডসরাও বসেছে। প্রথমে সবাই আদিত্যের সাথে বসে খেতে ইতস্তত করছিল, তবে নূর সবাইকে জোর করে হাত ধরে বসিয়ে দিয়েছে। বলেছে আমরা সবাই এক পরিবার, তাই একসাথে বসে খাবো। নূরের কথা শুনে সার্ভেন্টস আর গার্ডসদের মন ভরে উঠেছিল, চোখ ছলছল হয়ে উঠেছিল। আজ পর্যন্ত তারা কোনো মালিককে এভাবে কাজের লোকদের পরিবার বলতে দেখেননি। আদিত্য সবাইকে বসে একসাথে খেতে বলেছে। আবির, আয়াত আর বিহানও খেতে বসেছে। সবাই হাসি, আনন্দ আর উৎসাহের সাথে খাচ্ছে। আদিত্যর মনে মনে অনেক খুশি লাগছে। আজ ওর বাড়িটা আর শুধু একটা বিরান অট্টালিকা নেই, এর কানায় কানায় এখন হাসি আর খুশিতে মুখরিত হয়ে উঠেছে। আর সবই হয়েছে ওর এঞ্জেলের জন্য। আদিত্য নূরকে খাইয়ে দিতে দিতে কথাগুলো ভাবছে। আদিত্যের ভাবনার মাঝে হঠাৎ নূর একটা চিজ বল আদিত্যের মুখে ঢুকিয়ে দিল আর বলে উঠল, শুধু আমাকে খাওয়ালে হবে? নিজেও তাড়াতাড়ি খেয়ে নাও হিরো, সবাই কিন্তু সব কিছু খেয়ে ফেলেছে, পরে আর তুমি কিচ্ছু পাবে না। এই দেখো। নূর হাত দিয়ে ইশারা করে দেখালো। আদিত্য নূরের হাতের ইশারা বরাবর তাকিয়ে দেখলো আবির আর বিহান খাবার নিয়ে রীতিমতো মারামারি শুরু করে দিয়েছে। দুজন নিজেদের প্লেটের উপর খাবারের পাহাড় জমিয়ে ফেলেছে, তবুও একটা জিনিস নিয়ে দুজন কাড়াকাড়ি করছে। বিহান খাবার নিচ্ছে আর বলছে, ওই হালা সবনেস খেলা তোর দরিয়ার ভিতরে কত হান দেয়, সারা জনমের খাওয়া কি আইসকেই খাইবা লবি হাবাইত্যা, আমারও কিছু নিতে দে। আবির বলে উঠল, তুই চুপ থাক বেটা, নিজে তো প্লেটের ওপর হিমালয় পর্বত তৈরি করে ফেলেছিস, আবার আমারটার ওপরও নজর দিস। আমার যদি কালকে পেট খারাপ হয়েছে তাহলে তোর খবর আছে। বাকিরা ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আবির আর বিহান নিজেদের প্লেটের খাবার শেষ করে সামনে তাকিয়ে দেখলো একটা প্যাকেট লাস্ট চিকেন, একটা লেগ পিস বাদ আছে। ওরা দুজনের দিকে একবার তাকালো, তারপর দ্রুত গতিতে চিকেনের উপর দুজনে হাত রাখলো। প্রথমে আবিরের হাত পড়লো, তারপর বিহানের হাত পড়লো। দুজনের কেউই ছাড়া পাত্র না। আবির বলে উঠল, আমার হাত আগে পড়েছে, তাই চিকেন আমার, তুই ছাড়। বিহান বলে উঠল, আমি আগেই দেখেছি, তাই এটা আমার, তুই ছাড়। তুই ছাড়। তুই ছাড়। আবির এবার একটু ড্রামাটিক ভাবে বলে উঠল, আমার আঙ্গুলগুলো চিকেনটাকে চারপাশ থেকে ঘেরাও করে ফেলেছে, এটা এখন আমার আয়ত্তে। বিহানও একইভাবে বলে উঠল, আর আমার আঙ্গুলগুলান তোর হাতখানেরে চারপাশ দিয়া ঘিরা লাইছে, ভালা চাস তো আত্মসমর্পণ কর। আদিত্য এদের কাণ্ড দেখে বলে উঠল, কি করছিস তোরা এসব? বাচ্চাদের মতো লড়াই করছিস? একটা চিকেনের জন্য কি তোরা এখন এখানে মহাভারত করে দিবি নাকি? আবির বিহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রতিবাদী আন্দোলনের সুরে বলল, শুধু মহাভারত না ভাই, দরকার হলে এখানে ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দেব। আজ চাহে ভূমি ফেটে যাক, আসমান ফেটে যাক, দরকার পড়লে লাশের ঢের লাগিয়ে দেব, রক্তের বন্যা বইয়ে দেব, তবু এই চিকেন নিয়েই ছাড়বো। বিহানও নেতাদের মতো আন্দোলনের সুরে বলল, হ, এক্কেরে কারেক্ট কইছস, আমি তোর লগে সহমত। এবারের সংগ্রাম চিকেন পাওয়ার সংগ্রাম, এবারের সংগ্রাম লেগ পিস জেতার সংগ্রাম। রক্ত যখন দিছি রক্ত আরও দিমু, চিকেন পিস পাইয়াসামু ইনশাল্লাহ। বিহান শোলে মুভির গব্বর সিং এর মতো বলে উঠল। ইয়ে চিকেন মুছে দে দে ঠাকুর। আবির ঠাকুরের মতো করে বলল। নেহি। দুজনে চিকেন পিস নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। বাকিরা সবাই, কিছু লোক বিহানকে আর কিছু লোক আবিরকে চিয়ার্স করছে, যেন এখানে কোনো ডাব্লিউ ম্যাচ শুরু হয়ে গেছে। আদি তো এইসব দেখে চরম বিরক্ত, তবে নূরের অনেক মজা লাগছে। নূর হাসছে আর তালি বাজিয়ে ওদের কাণ্ড দেখে মজা নিচ্ছে। গার্ডসদের ভিতর থেকে একজন গ্লাস হাতে নিয়ে ভাষ্যকারদের মতো করে বলে উঠল,
জি হ্যাঁ, দর্শকবৃন্দ, ম্যাচ পুরোপুরি জমে উঠেছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুই প্রতিযোগিতা যার যার জায়গায় অনড়, কেউ কারো থেকে কম না। দেখা যাক কার ভাগ্য যার এই কাঙ্ক্ষিত চিকেন ট্রফিটা। দেখার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে, যেখানে আমরা আপনাদের লাইভ দেখাচ্ছি এই দুর্দর্শক ম্যাচ। প্রযোজক ইন্দুর মার্কা চুলকানি পাউডার, ছাগল মার্কা ঢেউটিন, তেলাপোকা মার্কা দাঁতের মাজন, আবুল খায়েরের জাঙ্গিয়া, মফিজ লুঙ্গি এবং চান্দিশিলা টেলকম পাউডার। আবির আর বিহান সামনে চিকেন নিয়ে টানাটানি করেই যাচ্ছে। শেষমেশ একসময় চিকেনটা দুই ভাগ হয়ে গেল। এক টুকরো আবিরের হাতে আর এক টুকরো বিহানের হাতে চলে এলো। সবাই তখন একসাথে তালি বাজিয়ে উঠলো। অতঃপর এদের ম্যাচ শেষ হলো। খাওয়া দাওয়া শেষে সবাই আরও কিছুক্ষণ আড্ডা দিল। তারপর সবাই যার যার মতো উঠে ঘুমাতে গেল। আজকে সবাই অনেক এনজয় করেছে। আদিত্যের বাসায় এর আগে কখনো এত হাসির রোল পড়েনি। আজকে ওদের বিয়ের 1 মাস পূর্ণ হওয়ার দিনটা ভালোই সেলিব্রেট করলো ওরা। কথাটা ভাবতেই আদিত্য মুচকি হেসে নূরের দিকে তাকালো। নূরের চোখ জোড়া কেমন ঘুমো ঘুমো হয়ে গেছে। সবাই এখন চলে গেছে, তাই আদিত্য নূরকে কোলে নেওয়ার জন্য হাত বাড়াতেই নূর আহ্লাদি কণ্ঠে বলে উঠল, ওলে না, আমি আজকে পিঠে উঠবো, আমাকে পিঠে নাও না হিরো। কথাটা বলে নূর আদিত্যর দিকে 2 হাত বাড়ালো। আদিত্য মুচকি এসে বলল, যে হুকুম রানী সাহেবা, আপনার হুকুম কি ফেলতে পারি? কথাটা বলে আদিত্য উল্টো হয়ে দাঁড়ালো। নূর খুশি হয়ে সোফায় দাঁড়িয়ে 2 হাত দিয়ে পিছন থেকে আদিত্যের গলা জড়িয়ে ধরলো। 2 পা দিয়ে আদিত্যের কোমর পেঁচিয়ে ধরে পিঠে চড়ে বসলো। আদিত্য 2 হাত দিয়ে নূরের পা দুটো ধরে রইল যাতে নূর পড়ে না যায়। তারপর নূরকে পিঠে নিয়ে ওভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নূরের অনেক মজা লাগছে এভাবে। নূর দুষ্টুমি করে একবার আদিত্যের কানে ফু দিচ্ছে তো একবার আদিত্যর ঘাড়ে সুড়সুড়ি দিচ্ছে। আদিত্য বলে উঠল, কি করছে আঞ্চেল, পড়ে যাবো তো। কিন্তু কি শুনে কার কথা? নূর ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছে। নীলা নিজের রুমে শোবার জন্য পাতলা একটা টি শার্ট আর প্লাজো পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখনই হঠাৎ কেউ ওর দরজায় নক করলো। নীলা গিয়ে দরজা খুলে দিতে আবির হুড়মুড় করে রুমে ঢুকে পড়লো। নীলা হকচকিয়ে উঠে বলল, আরে আরে, কোথায় ঢুকে পড়েছেন আপনি এত রাতে? আমার রুমে কি করছেন? বের হন, বের হন বলছি, না হলে কিন্তু আমি জিজুকে ডাকবো। আবির বলে উঠল, আরে কি সবসময় জিজু জিজু লাগিয়ে রেখেছো? আমি তোমার জিজুকে ভয় পাই নাকি? যাও গিয়ে বলো কি বলবে। আর হ্যাঁ, আমারও এত শখ নেই এমনি এমনি কারোর রুমে আসা। আমার একটা অতি গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে, সেটাই খুঁজতে এসেছি। এখন আমাকে ডিস্টার্ব না করে খুঁজতে দাও। কথাটা বলে আবির এদিক ওদিক চোখ বুলিয়ে কি যেন খুঁজতে লাগলো। নীলা ভ্রু কুচকে বলল, আপনার হারানো জিনিস আমার রুমে কেন থাকতে যাবে? আপনার কি মনে হয় আপনার জিনিস আমি চুরি করেছি? আবির হঠাৎ নীলার দিকে তাকিয়ে ওর দিকে এগিয়ে আসতে লাগলো। আবিরকে আসতে দেখে নীলা একটু অপ্রস্তুত হয়ে পেছোতে লাগলো। পেছোতে পেছোতে একসময় দেয়ালের সাথে লেগে গেল। আবির এসে নীলা 2 পাশের দেওয়ালে হাত রেখে নীলাকে আটকে দিল। আবির এত কাছে আসায় নীলার শরীর কেমন যেন কেঁপে উঠল। আবির মাথাটা একটু ঝুঁকিয়ে নীলার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কেমন যেন ঘোর লাগা কণ্ঠে বলল, মনে হয় না। আমার পুরো বিশ্বাস আছে আমার জিনিসটা তুমি চুরি করেছো। ভালোই ভালোই আমার জিনিসটা ফিরিয়ে দাও, না হলে তোমারটা আমাকে দিয়ে দাও। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল। দেখুন। বরাবরের মতো আবির নীলা পুরো কথা শেষ হওয়ার আগেই বলে উঠল, দেখো, আই লাভ টু সি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু শো। একদম ফালতু কথা বলবেন না। কি এমন আপনার জিনিস চুরি হয়েছে যে এভাবে আমাকে চোর বলছেন? আবির নীলার কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলল, মাই হার্ট, আমার মন চুরি করেছো তুমি। যেটা এতদিন ধরে সামনে রেখেছিলাম সেটা ফট করে তুমি চুরি করে ফেললে। এখন আমার হার্ট ছাড়া আমি বাঁচবো কি করে? হায়, আমার হার্ট ফিরিয়ে দাও, না হলে তোমার হার্টটা আমাকে দিয়ে দাও। আবিরের এভাবে ফিসফিসানের কথায় নীলার শরীরের লোম দাঁড়িয়ে গেল। গলা কেমন যেন শুকিয়ে আসছে। নীলা সহ্য করতে না পেরে আবিরকে একটা ধাক্কা দিয়ে দিল।
ধাক্কা খেয়ে আবির কিছুটা দূরে সরে গিয়ে হাসতে লাগলো। নীলা রাগী কণ্ঠে বলে উঠল, আপনাকে আমি আগেই বলেছি আমার সামনে এসব লুচুগিরি দেখাতে আসবেন না। এসব ফালতু চিজি কথাবার্তায় আমি বলবো না। আবির বাঁকা হেসে বলল। লুচুগিরি তো কিছুই করলাম না, করবো নাকি? কথাটা বলে আবির নীলার দিকে এগিয়ে আসতে নিলে নীলা আবারও আবিরকে ধাক্কা দিয়ে একেবারে রুমের বাইরে বের করে দেয়। আবিরকে বার করে দিয়ে যেই দরজা লাগাতে যাবে অমনি আবির ফট করে নীলার গালে একটা চুমু খায়। চুমু খেয়ে ওখান থেকে ছুমন্তর হয়ে যায় আর নীলা বেচারি আবারও রোবটের মতো অটো হয়ে যায়। আরও একটা সপ্তাহ পার হয়ে গেছে আদিত্য আর নূরের হাসি খুশিময় জীবনের। ঘুম থেকে উঠে রোজকার মতো নিজের বুকেই তার প্রাণ ভোমরাকে দেখতে পেল আদিত্য। কত শান্তিতে তার বুকে জমিনে ঘুমিয়ে আছে। আদিত্য মুচকে হেসে নূরকে নিজের থেকে আলতো করে ছাড়িয়ে বালিশে শুইয়ে দিল। নূরের কপালে ভালোবাসার উষ্ণ পরশ দিয়ে বিড়বিড় করে বলল, হ্যাপি বার্থডে মায়াঞ্চল, জন্মদিন শুভ হোক পরিটা। আজকের দিনটা আদিত্যের কাছে অনেক স্পেশাল। আজ যে নূরের জন্মদিন, আদিত্য অনেক কিছু প্ল্যানিং করে রেখেছে নূরের আজকের দিনটা স্পেশাল করার জন্য। আদিত্য আজ অফিসে যাবে না। আজকের পুরোটা সময় নূরের সাথে কাটাবে সে। নূরের গায়ে চাদর টেনে দিয়ে উঠে গেল আদিত্য। কিছুক্ষণ জগিং করে এসে ফ্রেশ হয়ে নিল আদিত্য। আজ আর সে নূরকে ডাকবে না। যতক্ষণ খুশি ঘুমাক, নিজের ইচ্ছে মতো উঠবে আজ নূর। বেলা 9টার দিকে ঘুমের রেস কাটলো নূরের। আড়ামোড়া ভেঙে চোখ খুলে তাকালো নূর। তবে রোজকার মতো আদিত্যকে চোখের সামনে পেল না নূর। নূর উঠে বসে রুমের এদিক ওদিক তাকিয়ে কোথাও আদিত্যকে দেখতে পেল না। আদিত্যকে না দেখতে পেয়ে নূরের কেমন যেন লাগলো। রোজ তো হিরো আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয়, তাহলে আজ কেন ওঠালো না? নূরের মনে হালকা অভিমানের সৃষ্টি হলো আদিত্যের প্রতি। নূর হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে হাঁটুর উপর ঠেকালো। এলোমেলো চুলগুলো সব ছড়িয়ে পড়ল। তখনই হঠাৎ একটা বিকট শব্দ হলো। নূর চমকে গিয়ে মাথা উপরে তুলল। সাথে সাথে উপরে থাকা বেলুনটা ফেটে তার ভিতরে থাকা গোলাপের পাপড়ি আর রঙিন ঝিলিকগুলো নূরের গায়ের উপর ছড়িয়ে পড়ল। নূর প্রথমে অবাক হয়ে কতক্ষণ তাকিয়ে রইল, কিন্তু পরে ফুলের পাপড়ি দেখে খুশিতে লাফিয়ে উঠল। একটু পরে আরও এক ঝুড়ি ফুলের পাপড়ি ওর গায়ের উপর এসে পড়ল। এভাবে পরপর কয়েকবার করে অনেকগুলো ফুলের পাপড়ি এসে পড়ল নূরের গায়ের উপর। পুরো বিছানা ফুলের গালিচা হয়ে আছে। নূরের খুশি আর দেখে কে। নূর উচ্ছ্বাসিত হয়ে তালি বাজাতে লাগলো আর ফুলের পাপড়িগুলো হাতে নিয়ে উড়াতে উড়াতে খিলখিল করে হাসতে লাগলো। পর্দার আড়াল থেকে নূরের হাসি মুখটা দেখে মুগ্ধ হচ্ছে আদিত্য। একটু পর আদিত্য আড়াল থেকে বেরিয়ে আসতে আসতে গানের সুর বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মায়াঞ্চল। বলতে বলতে আদিত্য নূরের কাছে এসে বসলো। নূরের গালে হাত রেখে বলল, শুভ জন্মদিন নূর, কেমন লাগলো সারপ্রাইজ? নূর বিস্ময় নিয়ে বলল, এগুলো তুমি করেছো? ওয়াও, কত সুন্দর! তুমি এতগুলো ভালো হিরো। কথাটা বলে নূর আদিত্যকে জড়িয়ে ধরল। আদিত্য মুচকি হেসে নূরকে জড়িয়ে ধরল। একটু পরে নূর আদিত্যকে ছেড়ে দিয়ে বলল, আজ বুঝি আমার বার্থডে? আমার তো মনেই নেই। তোমার মনে রাখতে হবে না, আমি মনে রেখেছি না, এতে আনাফ। ওদের কথার মাঝে হঠাৎ দরজা খুলে হুড়মুড়িয়ে প্যাপু বাঁশি বাজিয়ে ভেতরে ঢুকলো আবির, আয়াত, নীলা আর বিহান। সবার মাথায় কোন টুপি, গলায় ঝিলিমিলি কাগজ আর মুখে প্যাপু বাঁশি। রুমে ঢুকেই সবগুলো নূরের বেডের চারপাশে গোল গোল ঘুরে নাচতে নাচতে গাইতে লাগলো, आओ तेरा हैप्पी बर्थडे, आओ तेरा हैप्पी बर्थडे, आओ तेरा हैप्पी बर्थडे, नाच पजामा पकड़ के बर्थडे, आओ तेरा हैप्पी बर्थडे, आओ तेरा हैप्पी बर्थडे, आज तो पार्टी जब तक फाटे, नाच पजामा पकड़ के बर्थडे। এসব দিকে নূর আরও খুশিতে আত্মহারা হয়ে গেল। হাতে তালি বাজিয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবাই এক এক করে এসে নূরকে বার্থডে উইশ করতে লাগলো। বাসায় নূরের জন্য বার্থডে পার্টির আয়োজন করেছে আদিত্য। বাইরের কোনো লোকজন না, শুধু নিজেদের লোকজন মিলে করবে। কারণ আদিত্য চায় না
বাইরের কেউ এসে নূরকে উল্টাপাল্টা কিছু বলুক, আজকের দিনে মোটেও নূরকে মন খারাপ হওয়ার কারণ দিবে না আদিত্য। আজকে শুধু নূর হাসবে আর আনন্দে মাতোয়ারা হয়ে থাকবে। পার্টির জন্য বাসার লোকজন মিলেই ডেকোরেশন করেছে। কেউ বেলুন ফুলাচ্ছে, কেউ ফুল লাগাচ্ছে, নানাজন নানান কাজ করছে। সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। নূরকে বাসার সব সার্ভেন্টস আর গার্ডরাও অনেক পছন্দ করে। এই কয়দিনে নূর সবার মন জয় করে নিয়েছে। এমন নিষ্পাপ আর মায়াবী মেয়েকে কেউ ভালো না বেশে থাকতেই পারে না। নীলা একটা রেডিমেড সিঁড়ির উপর দাঁড়িয়ে দেওয়ালে ফুলের মালা লাগিয়ে ডেকোরেশন করলো। আবিরও কিছুটা দূরে অন্য কাজ করছিল। নীলাকে দেখে বরাবরের মতো ওর মাথায় দুষ্টু পোকা কামড়ালো। আবির ধীরে ধীরে নীলার সিঁড়ির নিচে গিয়ে দাঁড়ালো। নীলা উপর দিকে কাজ করছিল, তাই নিচে দেখছে না। আবির সুযোগ বুঝে হাত দিয়ে সিঁড়িটা একটু ধাক্কা দিল। ধাক্কা দেওয়ায় সিঁড়িটা নড়ে উঠল। হঠাৎ এমন হওয়ায় নীলা নিজের ব্যালেন্স ধরে রাখতে পারল না। ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে নিল। তবে পড়ে যাওয়ার আগেই আবির নিচ থেকে নীলাকে কোলে ধরে ফেলল। নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বাহ মিস কচি বিয়াইন, এখন আমি কিছু বললেই লুচু হয়ে যাব, তাই না? আর তুমি যে সবসময় ইচ্ছে করেই আমার আলিঙ্গন পেতে চাও, তার বেলায় কিছুই নেই, তাই না? দিন নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, সাজ নেই, লোকজন আছে কিনা সেটা দেখার বালাই নেই। আমাকে দেখলেই শুধু গায়ে ঢলে পড়তে ইচ্ছে করে, তাই না? এখন নিশ্চয়ই তুমি বলবে যে তুমি ইচ্ছে করে পড়োনি, ভুল হয়ে গেছে। আই সোয়ার আমাদের মাঝে কোইন্সিডেন্স একটু বেশি হয়ে যাচ্ছে না? বাই দ্য ওয়ে, মেঠোপথ, তোমার যখন এতই ইচ্ছে হয় তো আমাকে বললেই তো পারো। এভাবে বাহানা বানানোর কি দরকার? তুমি বললেই আমি মধ্যরাতেও তোমার সেবায় উপস্থিত হয়ে যাব। আই অ্যাম ভেরি ফ্লেক্সিবল, ইউনো। আবিরের কথাগুলো শুনে নীলা এক রাফে আবিরের কোল থেকে নেমে আঙুল তুলে রাগী কণ্ঠে বলে উঠল। দেখুন, যথারীতি আবির নীলাকে মাঝপথে থামিয়ে বলে উঠল, এখানেই রাখাবে? না মানে বলছিলাম যে এখানে তো সবাই আছে, চলো রুমে গিয়ে দেখাও। কথাটা বলে আবির নীলার হাত ধরে নিয়ে যেতে নিলে নীলা ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, ব্যাস অনেক হয়েছে, আপনি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আবির বলে উঠল, আরে সীমাকে এখন ছাড়বো কেন? সীমাকে তো সেই 1 বছর আগেই ছেড়ে দিয়েছি। আসলে মেয়েটা না একটু বেশি ইরিটেটিং ছিল, তাই ওর সাথে বেশি দিন টিকলো না। নীলার আগে কিরমির করে দুই হাত মাথার দুপাশে মুষ্টিবদ্ধ করে মুখ দিয়ে গড়গড় শব্দ বের করলো, যার অর্থ অসহ্যকর। তারপর গটগট করে ওখান থেকে চলে গেল। আর আবির পিছন থেকে হাসতে লাগলো। মেয়েটাকে জ্বালাতে তার চরম লাগে। আয়াত এতক্ষণ ধরে আবির আর নীলার কাণ্ড দেখছিল। যদিও ওদের কথাবার্তা কিছু শুনতে পায়নি, তবে ওদের দেখে আয়াতের মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। আয়াতের থেকে কিছুটা দূরে বিহান কাজ করছিল। আয়াতও সিঁড়িতে দাঁড়িয়ে ফুল লাগাচ্ছিল। আয়াত নিজে নিজেই পড়ে যাওয়ার ভান করলো। কিছুটা উচ্চস্বরে বিহানকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আমি পড়ে যাচ্ছি, কেউ আমাকে বাঁচাও। আয়াত আর চোখে তাকিয়ে দেখলো বিহান ওর দিকেই আসছে। আয়াত মনে মনে লুঙ্গি ডান্স দিল। তার মানে ওর প্ল্যান কাজ করেছে। ওয়াও আয়াত, তোর কত বুদ্ধি! এত বুদ্ধি নিয়ে রাতে ঘুমাস কিভাবে? আয়াত মনে মনে খুশি হয়ে বিহানের কাছে আসা দেখে আয়াত চোখ বন্ধ করে নিজে নিজেই আল্লাহর নাম নিয়ে পড়ে গেল। চোখ বন্ধ করে অনুভব করলো ও নিচে পড়েনি, কারো শক্ত বাহুতে আটকে আছে। তার মানে ও বিহানের কোলে পড়েছে। কথাটা ভাবতেই আয়াতের খুশিতে অজ্ঞান হওয়ার উপক্রম। আয়াত খুশি মনে চোখ খুলে তাকালো তার হিরোকে দেখার জন্য। চোখ খুলে তাকাতেই আয়ারের মুখটা বেলুনের মতো ফটাস করে ফুটে গেল। কোলে নেওয়া ব্যক্তিটিকে দেখে আয়াত ভ্যাবাচিকা খেয়ে গেল, কারণ এটা তার মাচোম্যান না, বরং একটা গার্ড ওকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর আয়াতের দিকে তাকিয়ে আফালের মতো দাঁত বের করে হাসছে। আয়াত এক লাফে গার্ডের কোল থেকে নিচে নেমে দাঁড়ালো। আয়াত পাশে তাকিয়ে দেখলো বিহান একটা ফুলের টুকরি উঠাচ্ছে। তার মানে বিহান ওকে ধরার জন্য না, বরং টুকরি নিতে এসেছিল।
আয়াতের বুক চিরে এক হতাশার নিঃশ্বাস বেরিয়ে এলো। বেচারি কি ভেবেছিল আর কি হয়ে গেল। লোকটার কি আমাকে চোখেই পড়ে না? সত্যি কি তার মনে কখনো কোনো অনুভূতি জাগাতে পারবো না আমি? সে কি এতটাই পাথর হয়ে গেছে? আদিত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরের জন্য অপেক্ষা করছে। একটু আগেই নূরের জন্য আনা ড্রেসটা নূরের হাতে দিয়ে ওয়াশরুমে পাঠিয়েছে পরে আসার জন্য। তখন থেকে আদিত্য বাইরে অপেক্ষা করছে। আরও 5 মিনিট পর নূর ওয়াশরুম দরজা খুলল। দুই হাতে গ্রাউন্ডের দুই পাশে সাইডে কাপড় উঁচু করে ধরে আস্তে আস্তে বেরিয়ে আদিত্যের সামনে এসে মিষ্টি হেসে দাঁড়ালো। আদিত্যের চোখ দুটো ঝলসে উঠল। নূরের এই অলৌকিক আসমানি রূপ দেখে আদিত্য যতটা ইমাজিন করেছিল তার চেয়ে শত গুণ বেশি অপূর্ব লাগছে নূরকে। যে সৌন্দর্য আদিত্যের চোখের ধারণ করার ক্ষমতার বাইরে। আদিত্য নূরের জন্য একটা সাদা ফেরিটেল প্রিন্সেস গ্রাউন এনেছে। ফুল হাতার গ্রাউন্ডটা যার নিচের অংশ অনেকটা ফোলানো আর ফ্লোরে অনেকখানি ছড়িয়ে আছে। নূরকে আর সত্যিকারের একটা পরী লাগছে, আদিত্যের পরী। নূর গ্রাউন্ডের দুই পাশে ধরে হেলে তুলে আহ্লাদি কণ্ঠে বলল, আমাকে কেমন লাগছে হিরো? নূরের কথায় আদিত্যের ঘোর কাটল। আদিত্য দুই হাতে নূরের মুখটা ধরে বলে উঠল, এমন কোনো ভাষা কি আছে যে ভাষাটা দিয়ে তোমার রূপের প্রশংসাটা যাচাই করতে পারবো? আদিত্যের কথা নূরের অবুঝ মাথায় বোধগম্য হলো না। নূর ঠোঁট উল্টিয়ে বলল, মানে? আদিত্য এবার হালকা হেসে বলল, মানে আমার অ্যাঞ্জেলটাকে আজ অনেক অনেক সুন্দর লাগছে, সবচেয়ে সুন্দর। নূর খুশি হয়ে বলল, সত্যি? হ্যাঁ, একদম সত্যি। এখন এসো, আমি তোমাকে রেডি করে দিই। আদিত্য নূরকে আয়নার সামনে বসিয়ে ওকে সাজিয়ে দিতে লাগলো। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দিল। নূরের চুলগুলো আঁচড়িয়ে পনিটল করে দিল। নূরের গলায় আর কানে ডায়মন্ডের একটা ছোট্ট নেকলেস আর দুল পরিয়ে দিল। সবশেষে নূরের মাথার উপর একটা ডায়মন্ডের পাথর বসানো ক্রাউন লাগিয়ে দিল। ক্রাউনের সাথে লাগানো পাতলা সাদা ওড়নার মতো কাপড়টা অনেকখানি নিচ পর্যন্ত ঝুড়ে পড়ল। সাজানো শেষে আদিত্য অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। নিজের চোখের উপরই ভয় লাগছে ওর, আবার নিজেরই না নজর লেগে যায়। আদিত্য নিজের অনামিকা আঙ্গুলের মাথায় একটু কাজলের ফোঁটা লাগিয়ে নূরের কানের পেছনে ছোট্ট করে একটা নজর টিকা লাগিয়ে দিল, যাতে পরিটার কারণ নজর না লাগে। তারপর নূরের গালে হাত রেখে বলল, আমার অ্যাঞ্জেল আজ সত্যিকারের পরি হয়ে গেছে। কথাটা বলে আদিত্য নূরের কপালে ভালোবাসার পরশ দিয়ে দিল। সন্ধ্যা 7:30। আদিত্য নূরের হাত ধরে ধীরে ধীরে নিচে নেমে আসছে। আদিত্যকে আজ অ্যাশ কালারের গ্রামীণ চেকের কোট প্যান্টে অনেক ড্যাসিং লাগছে। নিচে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। দুজনকে একসঙ্গে কত সুন্দর মানিয়েছে, যেন মেড ফর ইচ আদার। নূরের মা বাবাও এসেছে আজ। নিজের মেয়ের এমন খুশি আর সৌভাগ্য দেখে তাদের চোখে আনন্দ অশ্রু চলে এসেছে। তাদের অসুস্থ মেয়েটার কপালে যে এত সুখ ছিল সেটা তারা কখনো কল্পনাও করেনি। সবাই খুশি হলেও শরীফা বেগম নূরের এত সুখ মোটেও সহ্য করতে পারছেন না। শরীর জ্বলে যাচ্ছে তার। সে তো এখানে আসতেও রাজি ছিল না। আশরাফ রহমান আর ছেলে মেয়েদের চাপে পড়ে আসতে হয়েছে। তবে নূরের এত সুখ যেন তার চোখে কাটা হয়ে বিঁধছে। নূর নিচে এসে ওর বাবা মার কাছে ছুটে এসে হাসি হাসি মুখে বলল, বাবা, আম্মু দেখো আমাকে কত সুন্দর লাগছে। এগুলো সব হিরো আমার জন্য এনেছে, সুন্দর না? নূরের মা নূরের গালে হাত রেখে বললেন, হ্যাঁ নুরিমা, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম পরীদের মতো। হিরো তাই বলেছে, আমাকে নাকি পরীর মতো লাগছে। তোমার হিরোটা অনেক ভালো, তাই না নুরিমা? হ্যাঁ হ্যাঁ, এত এত এতগুলা ভালো আমার হিরো। নূর দুই হাত ছড়িয়ে করে পিছন দিকে যতটুকু পারে ততটুকু প্রসারিত করে পরিমাপ করে দেখালো। একটু পর কেক কাটিংয়ের সময় হলো। আদিত্য ইয়া বড় 4 লেয়ারের একটা কেক নিয়ে এসেছে নূরের জন্য। নূর এত বড় কেক দেখে খুশিতে হাতে তালি বাজাচ্ছে। আদিত্য নূরের হাতের উপর হাত রেখে নূরকে দিয়ে কেক কাটলো। সবাই হাতে তালি বাজিয়ে হ্যাপি বার্থডে উইশ করলো।
নূর কেক নিয়ে প্রথমে আদিত্যকে খাইয়ে দিল, তারপর ওর বাবা মাকে খাইয়ে দিল, এক এক করে সবাইকে যার যার মতো কেক খেতে লাগলো। নীলা এক পিস কেক নিয়ে খেতে যাচ্ছিল, অমনি আবির ফট করে এসে নীলার হাত থেকে কেকটা নিজের মুখে পুরে নিল। নীলা দাঁতে দাঁত চেপে বলল। এটা কি হলো? আবির ভাবলেশীনভাবে বলল, কি হবে? কিছু হওয়ার জন্য তো আগে কিছু করতে হবে, তাই না? আমরা কি তেমন কিছু করেছি? বাই দ্য ওয়ে, চিপা গলি আজ কিন্তু তোমাকে চরম লাগছে, একদম অ্যাটম বোম। তুমি রাজি থাকলে আমরা এখনই কিছু করতে পারি। আমি কথা দিচ্ছি, তারপর ঠিক 9 মাস পরেই তোমার এটা বা ওটা একটা কিছু হয়েই যাবে। কথাটা বলে আবির চোখ টিপ মারল। ফালতু কথা বলবেন না একদম, অসভ্য কোথাকার। আপনি আমার কেক খেলেন কেন? কেকের কি অভাব পড়েছে যে আমারটা নিয়ে খেতে হবে? কেকের তো অভাব নেই জানেমান, প্যার ইস্ক মহব্বতের অভাব, আর সেটা তোমার কাছেই আছে। দাও না একটু ভালোবাসা। তখনই সাউন্ড বক্সে একটা গান বেজে উঠল। কয়েকজন ডান্স ফ্লোরে নাচানাচি করছে। নীলা বাঁকা হেসে বলে উঠল, ইশক চাই আপনার, তাই না? আসুন, দিচ্ছি আপনাকে। কথাটা বলে নীলা আবিরের হাত ধরে ডান্স ফ্লোরে নিয়ে এলো। আবিরও খুশি খুশি নীলার সাথে এলো। ডান্স ফ্লোরে এসে হঠাৎ নীলা নিজের কোমর বাঁকিয়ে আদিত্যকে ধাক্কা মেরে ফেলে দিল। তারপর আবিরের চারিদিকে গোল গোল ঘুরে তুড়ি বাজিয়ে অ্যাটিটিউড নিয়ে নাচতে নাচতে গেয়ে উঠল। ये इश्क इश्क चिल्लाती है ओ या, ये गली गली मंडराती है ओ या, शादी के डगर न जाए मगर, ये गोरे गोरे से छोड़े, ये गोरे से छोड़े। নীলার সাথে এবার আরও মেয়েরাও এসে যোগ দিল। সবাই আবিরকে নিয়ে টানা হেঁচড়া করছে আর নাচছে। নীলা আবিরকে টিস করে করে নেচে নেচে গাইল। अंदर से चाहे कुछ भी होइए, आधा मगर है हीरो वाले, दिन रात किभाबे पढ़ता है, दिन रात किताबें पढ़ते हैं ये लड़की की तस्वीर वाले। कभी जीवन मिला हो शबा, पर शादी झमेला हो शबा। दरवाजा इसे दिखलाओ जरा, ये गोरे गोरे से छोड़े, ये गोरे गोरे से छोड़े, ये गोरे गोरे से छोड़े। মেয়েরা সবাই মিলে বেচারা আবিরের নাজেহাল অবস্থা করে ফেলেছে। নীলা এবার আবিরকে নিচে ফেলে দিয়ে ওর পিঠের উপর বসে পিঠের শার্ট টেনে টেনে গাইল। शादी की जो बात करो तो बुरी ये हालात करती है। अच्छा बिन शादी मंग रहती किए ये बारी वालत करती है। নীলা একটা লাঠি ভর দিয়ে বুড়িদের মতো হেঁটে হেঁটে গাইতে লাগলো। সব মেয়েরা মিলে বেচারা আবিরের অবস্থা কেরোসিন করে ফেলেছে। ডান্স শেষে নীলা আবিরের দিকে তাকিয়ে চুল ঝাটকা মেরে অ্যাটিটিউড নিয়ে চলে গেল। আদিত্য আর বিহান আবিরের অবস্থা দেখে হাসতে হাসতে গড়িয়ে পড়েছে। নূরেরও খুব মজা ওদের ডান্স দেখে। বিহান একটু পর আবিরের কাছে গিয়ে বলল, হুদাই ক্যান পাঙ্গাল অবার যাস, দেখলি তো মায়াগো ক্যালমা, মানছে কি হুদাই কয় যে নারীর 16 কলা আছে, খালি এক কলা দেখাই তোর এই হাল হইছে। ভাব 16 কলা দেখাইলে তুই পৃথিবীর জন্য ইতিহাস হইবার যাইবিকা। হাস হাস, আপনার টাইম বি আইগা, তখন আমিও দেখাবো এই আবির কি জিনিস। সবাই হাসি আনন্দ করলেও শরীফা বেগমের কিচ্ছুই সহ্য হচ্ছে না। তারপরও আবার আবিরকে নীলার সাথে দেখে আরও বেশি রাগ হচ্ছে। মনে মনে ভাবছে, ওই 3rd ক্লাস মেয়েটা আবার আবিরকে পটানোর চেষ্টা করছে না তো? না না, এটা হতে দেওয়া যাবে না। আমার ছেলেকে ওই মেয়ের জালে কখনোই ফাঁসতে দেওয়া যাবে না, কখনোই না। নীলা একটু ফ্রেশ হওয়ার জন্য ওপরে নিজের রুমে এসেছিল। তখনই হঠাৎ ওর রুমে শরীফা বেগম হন হন করে ঢুকে পড়ল। শরীফা বেগমকে নিজের রুমে দেখে নীলা একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, জি, আপনি এখানে? কোনো দরকার ছিল?
শরীফা বেগম নীলার দিকে এগিয়ে সে তিরস্কার স্বরূপ হাসি দিয়ে বলল, তোমার মতো 2 টাকার মেয়ে আমার কি হেল্প করবে? শরীফা বেগম এমন তিরস্কারমূলক কথা শুনে নীলা একটু আঘাত পেল। ওর জীবনে আজ পর্যন্ত কেউ ওর সাথে এভাবে কথা বলেনি। নীলা কিছু বুঝে ওঠার আগে শরীফা বেগম আবারও বলে উঠল, তোমরা তো দেখছি একদম গভীর জলের মাছ। 2 বোন ভালোই প্ল্যান করে এসেছো, তাই না? কি বলছেন এইসব? এইভাবে বলছেন কেন? একদম ন্যাকামি করবে না। তোমাদের এসব মাসুম চেহারা বানিয়ে অন্যকে ভোলাতে পারবে, আমাকে না। তোমরা কি ভেবেছো তোমাদের এসব প্ল্যানিং আমি বুঝবো না? এক বোন তো পাগল সেজে আদিত্যকে হাত করে ফেলেছে, আর এখন আবার তুমি আমার ছেলের পেছনে পড়েছো ওকে নিজের জালে ফাঁসানোর জন্য, তাই না? তোমাদের মা বাবা দেখছি ভালোই ট্রেনিং দিয়েছে তোমাদের, কিভাবে বড় ঘরের ছেলেদের বশ করতে হয় এইসব ভালোই শিখিয়েছে তোমার বাবা মা। নীলা এতক্ষণ মুখ বুজে সব সহ্য করলেও বাবা মাকে নিয়ে এত খারাপ কথা আর শুনতে পারলেন না। শরীফা বেগমের সামনে আঙ্গুল তুলে অগ্নি চোখে তাকিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বলে উঠল, ব্যাস, অনেক বলেছেন আপনি, আর অনেক শুনেছি আমি। আমি মুখ বুজে দাঁড়িয়ে আপনার এই সব জঘন্য কথা শুনছি। তার মানে এই নয় যে আমি দুর্বল। আপনি শুধু জিজুর চাচি দেখে আমি কিছু বলছি না। তবে আপনি আমার মা বাবাকে নিয়ে কোনো বাজে কথা বললে আমি কিন্তু সেটা কিছুতেই সহ্য করব না। নিজেকে কি মনে করেন আপনি? হ্যাঁ, আরে আমার মা বাবার উপর কথা বলার আগে নিজেকে দেখুন। আপনার মতো মহিলারা যার উপরে এক রূপ আর ভিতরে আরেক রূপ, তারাই হলো সমাজের প্রকৃত জং। আরে এতই যখন অসুবিধা আপনার, তাহলে আপনার ছেলেকে গিয়ে আমার পিছনে ঘুরঘুর করা বন্ধ করতে বলুন। আমি যাইনি ওর পিছে, ওই এসেছে আমার পিছে। পারলে নিজের ছেলেকে শাসন করুন, তারপর অন্যকে শোনাতে আসবেন। আমার বয়ে গেছে আপনার ছেলের পিছনে যেতে। আশা করি বুঝে গেছেন। এখন আপনি যেতে পারেন। এইটুকু পুচকি মেয়ের কাছে এতগুলো কথা শুনে শরীফা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে। আরও কিছু বলতে যাবে তার আগে নীলা হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, এইটুকু পুচকি মেয়ের কাছে এতগুলো কথা শুনে শরীফা বেগম তেলে বেগুনে জ্বলে ওঠে। আরও কিছু বলতে যাবে তার আগে নীলা হাত উঠিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আর একটা কথাও না, না হলে কিন্তু আমি এক্ষুনি জিজুর কাছে গিয়ে আপনার এই ভালো রূপটা জানিয়ে আসব। তখন দেখব আপনি কি সাফাই দেন আপনার এই অতি সুন্দর কথাবার্তার। শরীফা বেগম এবার একটু দমে গেল। আদিত্য জানলে ব্যাপারটা ভালো হবে না, তাই শরীফা বেগম নিজের রাগকে হজম করে ওখান থেকে চলে গেলেন। শরীফা বেগম চলে যেতেই নীলা দরজা বন্ধ করে দরজার সাথে ঘেঁষে বসে পড়ল। মুখে 2 হাত চেপে ধরে কেঁদে উঠল নীরা। তার জীবনে সে এত অপমান কখনোই হয়নি। আবিরের প্রতি ওর মনে মনে যে একটা সুপ্ত অনুভূতির জন্ম নিয়েছিল, তা আওয়াজ গলা টিপে মেরে ফেলল নীলা। নীলা একবার ভাবলো সে এখানে আর থাকবে না, কাল সকালেই সে চলে যাবে। তারপর আবার ভাবলো, আমি চলে গেলে নুরাপু একা পড়ে যাবে। জিজু আপুর জন্য আমাকে এখানে কত রিকোয়েস্ট করে রেখেছে। আমার উপর ভরসা করে আপুকে রেখে জিজু অফিসে যাই, আর আমি কিনা স্বার্থপরের মতো শুধু নিজের কথা ভাবছি। না না, এমন করা যাবে না। জিজু আপুর জন্য কত কিছু করে, আর আমি তার বোন হয়ে তার জন্য এতটুকু করতে পারবো না। আমাকে স্ট্রং হতে হবে। এইসব সামান্য ব্যাপারে ভেঙে পড়লে চলবে না। এখন থেকে আমি শুধু আপুর জন্য এখানে থাকবো, অন্য কোনো কিছু নিয়ে ভাববো না, একদম না। পূর্ণিমা চাঁদের মোহময় আলোয় ঝর্ণা ধারার নিচে জ্যোৎস্না বিলাস করছে আদিত্য নূর। প্রকৃতির হিমেল বাতাসে মন প্রাণ জুড়িয়ে আছে। আদিত্য নূরকে কোলে নিয়ে ছাদের দোলনায় বসে আছে। পার্টি শেষে নূরের আবদারে আদিত্য নূরকে এখানে নিয়ে এসেছে। নূর আদিত্যের কোলে বসে উপরের দিকে তাকিয়ে একটা একটা করে তারা গুনছে আর নানান কথার অঞ্জলি সাজাচ্ছে। আর আদিত্য শুধু মুগ্ধ নয়নে তার নিজের চাঁদকে দেখছে। চাঁদের আলোয় তার প্রিয়তমাকে
আরও মায়াবী লাগছে। চেহারায় যেন নূরের আলো ঝলকে পড়ছে। এই অসামান্য সৌন্দর্যের কাছে দুনিয়ার সব সৌন্দর্যই বৃথা। নূর কথা বলতে বলতে আদিত্যের দিকে তাকিয়ে দেখল আদিত্য কোনো কথাই বলছে না, শুধু ওর দিকেই তাকিয়ে আছে। এটা দেখে নূর ফট করে আদিত্যের নাকের ডগায় আলতো করে একটা কামড় দিয়ে দিল। এই কাজটা প্রায় করে থাকে নূর। আদিত্য ঘোর কাটিয়ে উঠে নাকে হাত ঘষে বলল, বারবার নাকে কেন কামড়ো আঞ্চল? বেচারা নাকটার কি দোষ? নূর একগাল হেসে বলল, তো কি করব? কখন থেকে শুধু আমি কথা বলে যাচ্ছি, তুমি কিছুই বলছো না, তাই তো এমন করলাম। আর তাছাড়া তোমার নাকটা না অনেক কিউট লাগে, একদম রসগোল্লার মতো, তাই তো শুধু কামড়ে দিতে ইচ্ছা করে। তাই না? আমার নাক রসগোল্লা? আমার নাক কামড় দিতে অনেক মজা, তাই না? দাঁড়াও দেখাচ্ছি। কথাটা বলে আদিত্য নূরকে সুরসুরি দিতে লাগলো। আর নূর হেসে উঠে ছটফট করতে করতে বলল, আর করবো না, ছেড়ে দাও না। আদিত্য নূরকে ছেড়ে দিয়ে নূরের গালে হাত বুলিয়ে বলল, আঞ্চল, তুমি তার বার্থডে গিফট নেবে না? গিফট তো দিয়েছে, এত কিছু তো দিলে। হুম, এগুলো না, তোমার আসল গিফট এখনো বাদ আছে। নূর চোখ দুটো টান টান করে বলল, তাই কি গিফট দেখাও না হিরো। আদিত্য পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলো। বক্স খুলে তার ভিতর থেকে অপূর্ব সুন্দর একটা ব্রেসলেট বের করলো। ব্রেসলেটটা প্লাটিনামের তৈরি আর উপর দিয়ে ডায়মন্ডের স্টোন বসানো। ব্রেসলেটের নিচের অংশে আদিত্য আর নূরের নামের ফার্স্ট অ্যালফাবেটে এ আর এন ঝুলানো আছে। আদিত্য ব্রেসলেটটা নূরের হাতেই দিয়ে বলল, এটা কখনো হাত থেকে খুলবে না, সবসময় পরে থাকবা, বুঝছো? নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা, এটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, তুমি সত্যি অনেকগুলো ভালো হিরো। কথাটা বলেই যথারীতি নূর আদিত্যের গালে একটা চুমু দিয়ে দিল। এতেই যেন আদিত্যের সব সাফল্য পূর্ণতা পেয়ে গেল। ওরা আরও কিছুক্ষণ ছাদে থাকলো। নূর কথা বলতে বলতে একসময় আদিত্যর বুকে মাথা রেখে ওর কোলেই ঘুমিয়ে পড়ল। আদিত্য মুচকে এসে নূরের কপালে চুমু খেয়ে ওকে কোলে তুলে নিয়ে নিজের রুমে গেল। তারপর আরও এক সপ্তাহ পার হয়ে গেল। এই কয়েকদিনে নীলা যতটা পেরেছে আবিরের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করেছে। আবির যখনই এই বাসায় আসে নীলা প্রায় সময় নিজের রুমেই দরজা বন্ধ করে বসে থাকতো। আর কোনো কারণে সামনে থাকলেও কোনো কথা বলতো না। আবির কিছু বললেও চুপ করে থাকতো, কোনো প্রত্যুত্তর দেয় না। প্রথম আবির ব্যাপারটা এত খেয়াল না করলেও আজকাল ও ভালোভাবেই বুঝতে পারছে যে নীলা ওকে ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করছে, কিন্তু এইসব করার কারণটা বুঝতে পারছে না ও। মেয়েটার হঠাৎ কি হয়ে গেল? সবই তো ঠিক ছিল, তারা হঠাৎ করে এমন ইগনোর করছে কেন? মেয়েটার ইগনোর যে আমাকে পোড়াচ্ছে সেটা কি সে বুঝতে পারছে না? মেয়েটা যে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন তাকে ছাড়া সবকিছু কেমন বিষাদ মনে হচ্ছে। আয়াতের কাহিনীতেও কোনো উন্নতি হয়নি। হাজার চেষ্টার পরেও বিহানের কোনো পরিবর্তন হয়নি। সে এখনও আয়াতের প্রতি অনুভূতি শূন্য। সন্ধ্যায় আবছা অন্ধকারে রাতের গাঢ় অন্ধকারে ছেয়ে ফেলছে ধীরে ধীরে। ঘড়ির কাঁটা 9টায় গিয়ে ঠেকেছে, তবুও এখনও আদিত্যের আসার কোনো খবর নেই। নূর কখন থেকে আদিত্যের জন্য অপেক্ষা করছে। বারবার দরজার কাছে ছুটে যাচ্ছে ওর হিরো এসেছে কিনা দেখার জন্য। প্রতিবারই নিরাশ হয়ে ফিরছে নূর। আদিত্য কখনো এত দেরি করে না, রোজ 5টা বা 6টার দিকে চলে আসে, কিন্তু আজ এখনও আসছে না দেখে নূর অস্থির হয়ে যাচ্ছে। কিছুই ভালো লাগছে না নূরের, সব কিছু অসহ্য লাগছে, কেমন যেন কান্না পাচ্ছে ওর। হিরো কোথায়? হিরো আসছে না কেন? নূরের অস্থিরতা দেখে নীলা কয়েকবার আদিত্য আর বিহানের নাম্বারে ফোন দিল, কিন্তু কেউই ফোন ধরছে না। নীলারও এবার একটু চিন্তা হলো। এভাবে একসময় 10টা বেজে গেল। নূর ধীরে ধীরে কান্না শুরু করে দিল, কাঁদছে আর বলছে, হিরো কোথায়? হিরো এনে দাও, হিরো চাই আমার। নীলা নূরকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পেরে উঠছে না। ধীরে ধীরে সময় যত বাড়ছে নূরের কান্নার গতিও বাড়ছে, আর কান্নার সাথে নূর ধীরে ধীরে হাইপার হয়ে উঠছে। নীলার একার পক্ষে ওকে সামলানো কঠিন হয়ে পড়েছে।
ঘড়ির কাঁটা এবারে 12টায় গিয়ে ঠেকলো। তবুও আদিত্যের আসার কোনো খবর নেই এখনও। নূর এতক্ষণে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, প্রচুর পরিমাণে হাইপার হয়ে গেছে নূর। সমানে কেঁদে যাচ্ছে আর হাত পা ছোড়াছুড়ি করছে, হাতের কাছে যা পারছে তাই ছুঁড়ে মারছে, শুধু একটা কথাই বলে যাচ্ছে, আমার হিরো এনে দাও, হিরো চাই আমার, হিরো। কাঁদতে কাঁদতে গলার স্বর ভেঙে গেছে ওর, চেহারা পুরো লাল হয়ে গেছে। বেশিক্ষণ এভাবে চলতে থাকলে জ্ঞান হারিয়ে ফেলবে নূর। নীলা প্রচুর ঘাবড়ে গেছে, কি করবে এখন বুঝতে পারছে না। ওদিকে আদিত্যরও খবর পাওয়া যাচ্ছে না, আর এদিকে নূরের এই অবস্থা। সব মিলিয়ে নীলা এক অথৈ সাগরে পড়ে গেল। নীলা আর উপায় না পেয়ে এবার আবিরকে ফোন লাগালো, কিন্তু না, আবিরের ফোনও লাগছে না। নীলা আরও হতাশ হয়ে গেল, কি করবে বুঝতে পারছে না। নীলা আর সার্ভেন্টরা মিলে কোনো রকমে নূরকে সামলানোর চেষ্টা করতে লাগলো। রাত 1টার দিকে বাসার কলিং বেল বেজে উঠল। একটা সার্ভেন্ট দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। তখন আবির আর বিহান মিলে আদিত্যকে ধীরে ধীরে ভিতরে নিয়ে আসলো। আদিত্যের মাথায় ব্যান্ডেজ করা, শরীরের বিভিন্ন জায়গায় হালকা ছিলে গেছে। আদিত্যের এই অবস্থা দেখে সার্ভেন্টরা বলে উঠল, স্যার কি হয়েছে আপনার? আদিত্য ভাঙা স্বরে বলে উঠল, তেমন কিছু না, সামান্য একটা অ্যাক্সিডেন্ট হয়। বাকি কথা শেষ হওয়ার আগে আদিত্য নূরের কান্নার আওয়াজ শুনতে পেল। আদিত্য চমকে গিয়ে সার্ভেন্টের দিকে তাকাচ্ছে, বলল, নূর, কি হচ্ছে নূরের? সার্ভেন্টরা মাথা নিচু করলো, ভীতু স্বরে বলে উঠল, স্যার ম্যাম প্রচুর হাইপার হয়ে গেছেন, আপনাকে না দেখতে পেয়ে উনি আউট অফ কন্ট্রোল হয়ে গেছেন। ওনার অবস্থা অনেক বেগতিক হয়ে গেছে, ওনাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। নূরের অবস্থার কথা শুনে আদিত্য মুহূর্তেই নিজের কথা ভুলে গেল। আবির আর বিহানকে ছাড়িয়ে আঘাত পাওয়া শরীরেই দৌড়ে যেতে লাগলো ওর এঞ্জেলের কাছে। এখন আর ওর নিজের কোনো হুঁশ নেই, নূর ঠিক আছে কিনা সেই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে ও। আবির আর বিহান আদিত্যকে ডাকতে ডাকতে ওর পিছনে দৌড়ালো। আদিত্য এলোমেলো পায়ে দৌড়ে ওর রুমে এসে দেখলো নূরের অবস্থা খুবই খারাপ। নীলা আর সার্ভেন্টরা মিলে ওকে ধরে আছে। আরেকটু হলেই ও জ্ঞান হারিয়ে পড়ে যাবে। চোখ বন্ধ করে ক্লান্তভাবে এখনো বলেই যাচ্ছে, হিরো এনে দাও, আমার হিরো চাই। আদিত্য শরীরের আঘাতও এতটা কষ্ট পায়নি যতটা এখনও নূরের এমন অবস্থা দেখে কষ্ট হচ্ছে। নূরকে এভাবে দেখে বুকটা কেঁপে উঠল ওর। আদিত্য আর 1 সেকেন্ডও দেরি না করে ছুটে গেল নূরের কাছে। আদিত্যকে আসতে দেখে সবাই নূরকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। আদিত্যের এমন অবস্থা দেখে নীলা অনেক চমকে গেল, তবে এই মুহূর্তে আর কিছু জিজ্ঞাসা করলো না ও। আপাতত নূরকে শান্ত করা দরকার, আর সেটা জিজুই করতে পারবে। তাই নীলা আর বাকিরা সবাই রুম থেকে বেরিয়ে গেল। আদিত্য নূরের সামনে বসে 2 হাতে নূরের মুখটা ধরে বিচলিত কণ্ঠে বলে উঠল, এই নূর, মায়াঞ্জেল, কি হয়েছে আমার কলেজাটা? এই দেখো, আমি এসে গেছি, তোমার হিরো এসে গেছে, চোখ খোলো শোনা। আদিত্যর কণ্ঠ শুনে ক্লান্ত চোখে দুটো খুলে তাকালো নূর। আদিত্যকে চোখের সামনে দেখে ভালো চোখ খুলে কতক্ষণ তাকিয়ে দেখলো নূর। তারপর ফুপিয়ে কেঁদে উঠে আদিত্যকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল। আদিত্যের শরীরে একটু ব্যথা পেলেও সেটা মালুম না করে আদিত্য নিজেও তার প্রাণভোমরাকে বুকের মাঝে জড়িয়ে নিল। মাথায় হাত বুলিয়ে নূরকে শান্ত করতে লাগলো। একটু পর নূর আদিত্যকে ছেড়ে দিয়ে আদিত্যর বুকে এলোমেলোভাবে চাপড় মেরে কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, কোথায় চলে গিয়েছিলে, কোথায় চলে গিয়েছিলে, কেন আসছিলে না তুমি? আমি কত ডাকলাম, তাও এলে না তুমি। আমার কত কষ্ট হচ্ছিল জানো, পচা একটা। আর কথা বলবো না তোমার সাথে, কাটটি তোমার সাথে, কাটটি কাটটি কাটটি। নূরের এভাবে মারায় আদিত্যের আঘাত পাওয়া জায়গায় ব্যথা পেয়ে হালকা আওয়াজ করে উঠল। সাথে সাথে নূরের হাত থেমে গেল। নূর আদিত্যের দিকে এবার ভালো করে তাকিয়ে দেখল। আদিত্যের মাথায় ব্যান্ডেজ, শরীরের নানা জায়গায়ও কেমন ছিলে গেছে। আদিত্যের এমন অবস্থা দেখে নূর এবার বিচলিত হয়ে পড়ল। 2 হাতে আদিত্যের মুখটা ধরে বলে উঠল, এই হিরো, কি হয়েছে তোমার? এসব লাগিয়েছো কেন? তুমি ব্যথা পেয়েছো বুঝি? কিভাবে ব্যথা পেলে বলো না? কেউ ব্যথা দিয়েছি তোমাকে? আমাকে বলো, আমি তাকে ঢিসুম ঢিসুম করে মেরে দিব। আমার অনেক শক্তি আছে।
নূরের এমন বাচ্চামো কথা শুনে আদিত্য এমন একটা সিচুয়েশনেও হেসে দিল। তারপর নূরের গালে হাত রেখে বলল, থাক, কাউকে আর মারতে হবে না, আর এটা তেমন কিছুই না। তুমি না আমাকে হিরো বলো, আর হিরোদের তো এমন একটু একটু ব্যথা পেতেই হয়। নূর প্রতিবাদ করে বলে উঠল,